মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ১৫৫ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হলো দেশে। আরও ৩৮৯ জন বাংলাদেশি অভিবাসী শনাক্ত। খুলনায় হাতুড়ির আঘাতে কিশোরের মৃত্যু। সাভারে যৌতুক না পেয়ে উপড়ে ফেলা হয় গৃহবধূর চোখ। মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এসব নৃশংসতা, বলছেন সমাজবিজ্ঞানীরা। শিশু রাজন হত্যার বিচার করা হবে দ্রুত বিচার আইনে, বাবা মাকে সমবেদনা জানাতে গিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদালতে আরেক আসামি মুহিতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। হত্যা চেষ্টা মামলায় বেকসুর খালাস পেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির ও সাংসদ নিজাম হাজারী সহ 18 জন। এবং চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে প্রোটিয়াদের চেয়ে 69 রানে পিছিয়ে টাইগাররা। 25 ওভার বাকি থাকতেই বৃষ্টির বাধায় দ্বিতীয় দিনের খেলা শেষ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সৌমিত্র শুভ্র। তৃতীয় দফায় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে শনাক্ত হওয়া ১৫৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিবি। মিয়ানমারের মংডুতে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে বিকেলে তাদের ঘুমধুম সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের কক্সবাজার সংস্কৃতি কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আরও ৩৮৯ জন বাংলাদেশি শনাক্ত হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। ঘুমধুম সীমান্ত থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমার এবং থাইল্যান্ড উপকূল থেকে উদ্ধার হওয়া আরো ১৫৫ জনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। মিয়ানমার বাংলাদেশের দীর্ঘ পতাকা বৈঠক শেষে তাদের বিকালে গুমদুম সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এর আগে সকাল ১১টায় মিয়ানমারের মংডুতে শুরু হয় এই পতাকা বৈঠক। আর এই পতাকা বৈঠকের নেতৃত্ব দেন ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি। ১৫৫ জনকে স্ক্রুটিনাইজ করে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে তাদেরকে আইডেন্টিফাইড করা হয় এবং সেই হিসাবে আমরা তাদেরকে এখন বাংলাদেশে প্রবেশের সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো আছে এবং তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাদের লিস্ট কনফার্ম হবে। লিস্ট কনফার্ম হলে এটা আমাদের এম্বাসির মাধ্যমে আমাদের ফরেন অ্যাফেয়ার্সে আসবে, তারপরে হোম অ্যাফেয়ার্সে আসবে, তারপরে আমাদের কাছে আসার পরে আমরা আবার সেই গ্রুপকে নিয়ে আসবো। এক্ষেত্রে আইএমও বলছে তাদেরকে আগামী শুক্রবারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর পুলিশ বলছে তাদেরকে কক্সবাজারে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে কোন দালালের মাধ্যমে তারা সেখানে গিয়েছিল। আশা করছি যে বৃহস্পতিবার বিকেলের মধ্যে সেগুলো চূড়ান্ত হয়ে যাবে। অনেকেই দূর দূরান্তে যাবেন, তাদের নিরাপত্তার কথা ভেবেই আমরা মনে করছি যে ভালো হয় যদি তারা শুক্রবার সকালে যান। এর আগে গত ৮ জুন ১৫০ জন এবং ১৯ জুন ৩৭ জনকে ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার বাহিনী। এক্ষেত্রে মিয়ানমার বাহিনী দাবি করছেন তাদের কাছে আরো ৩৮৯ জন বাংলাদেশি রয়েছে, যাদেরকে পর্যায়ক্রমে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। আমরা এখন পর্যন্ত যাদের উদ্ধার করেছি এর মধ্যে আরো ৩৮৯ জন অভিবাসীকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। খুব দ্রুত পর্যায়ক্রমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হবে। এক্ষেত্রে মিয়ানমার বাহিনী দাবি করেছে দীর্ঘ ৩ মাস তারা সমুদ্রে ভাসমান অবস্থা ছিল এবং পরবর্তী তাদেরকে উদ্ধার করে শরণার্থীর মর্যাদায় মিয়ানমার রাখা হয়েছিল। একটু সুখ স্বাচ্ছন্দ্যের আশায় উত্তাল সাগর পাড়ি দিয়েছিল এসব তরুণরা, কিন্তু এখন সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় শরণার্থীর ভেসে প্রবেশ করলো দেশে। আর এখন তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নেবে আইনগত ব্যবস্থা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে কমল দে, সময় সংবাদ। সাভারে যৌতুক না পেয়ে ইলেকট্রিক টেস্টার দিয়ে চোখ উপড়ে ফেলা হয়েছে এক গৃহবধূর। স্বামী দেবর ননদ ঈদের আগের দিন সুখী নামের ওই গৃহবধূর উপর এই নৃশংসতা চালায়। চিকিৎসকরা বলছেন একটি চোখ চিরতরেই নষ্ট হয়ে গেছে সুখীর। আরেকটি চোখ দিয়ে সুখী পৃথিবীর আলো দেখতে পাবেন কিনা তা আশাও ক্ষীণ। সুখীর পরিবার এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। আরো জানাচ্ছেন সেলিয়া সুলতানা। যে কোনো প্রশ্নে এখন শুধু একরাশ চোখের জল ফেলেই উত্তর দেন সুখী। সেখানে কোনো শব্দচয়ন না থাকলেও চোখ বেয়ে গড়িয়ে পড়া সুখীর নীরব কান্না বলে দিচ্ছে অনেক কিছু। ঈদের আগের দিন যৌতুকের টাকা না পেয়ে স্বামী রবিউল, তার ভাই ইদ্রিস আলী, আক্তার ও বোন ধলি বেগম ইলেকট্রিক টেস্টার দিয়ে এক চোখ তুলে নেয় সুখীর।
আরেকটি চোখকে খুঁচিয়ে করা হয় রক্তাক্ত। এ সময় সুখীর 8 বছরের মেয়ে লুবনাকে পাঠানো হয় দোকানে। সুখীর মা বাবা জানান এর আগেও স্বামীর নির্যাতনের শিকার হন তিনি। 10 মিনিট আগে নাকি ওর দেবরে ফোন দিছিল, শুনতে আছে যে একবার গোপন করে ফেলাবি। হ্যাঁ, এমন গোপন করুন কেউ জানবো না, তোরা কোথায়? সবাই মিলে আসতে বাদে দরজা দিয়ে দিছে। তুমি দরজা দাও কে লিগায়? রোজার দিন মেজ বানাইছে, খাইবার দিবে তো খাইবার দাও। তো ওই বাদ বারবার গেছে, বইছে বাদে সবাই মনে করেন বইনে হাত ধরছে। ওই একদম দুই ওর জামাই ওই জামাই আর দেবর এই মানে দুইজনে 2 চোখ উঠাইছে, টেস্টার উঠাইছে, দুজনের হাতে টেস্টার। এটা ওই দেখছে। আমার কাছে এর আগে টাকা নিছে, 3 লাখ টাকা নিছে। আবার ফিরে মনে করেন যে মেয়ে ইয়ার আগে কইছে আমার কাছে যাবা টাকা চায়। তাই আমি তো আমি কইলাম যে আগে যে জামাইয়ের কাছে নিয়ে দিছি বা আমার ছোট ভাইয়ের কাছে টাকা নিয়ে দিছি, এই টাকা আমি পরিশোধ করে নাকি। এদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করার পর সুখীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। তবে শেষ পর্যন্ত সুখী দেখতে পাবেন কিনা তা এখনো অনিশ্চিত। একটা তো উপরে ফেলছে, আর যেটা আছে এটাও মনে করেন যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আগের চেয়ে ইমপ্রুভিং, কিন্তু কতটুকু ইমপ্রুভ করবে শতভাগ দেখতে পারবে কিনা এটা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে স্বল্প আয়ের সুখীর পরিবার দীর্ঘমেয়াদী এই চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন। একই সাথে আসামিদের সর্বোচ্চ শাস্তিরও দাবি জানান তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খুলনায় দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে মৃত্যু হয়েছে এক কিশোরের। চিকিৎসাধীন অবস্থায় ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। এই ঘটনায় আহত আরো 2 জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, গত রাতে রূপসা স্ট্যান্ড রোড এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী ইব্রাহিমের বাড়িতে ঢোকে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তার ভাগ্নে শামসুদ্দোহা তাদের দেখে ফেলায় তার হাত পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। শামসুদ্দোহার চিৎকার শুনে গৃহকর্তার মা ও গৃহকর্মী এগিয়ে এলে তাদেরকেও উপর্যুপরি আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ভোরে শামসুদ্দোহার মৃত্যু হয়। এদিকে এই ঘটনার পর পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। দোতলা থেকে নেমে এসে দেখি আমার মা রক্তাক্ত অবস্থায় একেবারে রক্তের ভিতরে গড়াগড়ি খাচ্ছে, আর আমার ভাগ্নেকে খাটের উপরে সে হাত বাঁধা এবং তাকে মাথায় পর্যাপ্ত আঘাত, কোপ, সাথে সাথে হাসপাতালে নিয়ে যায় এবং পিছনের দরজাটা খোলা। এখানে যে দোহা ঘুমানো ছিল, দুয়ারে অজ্ঞাতনামা একজন চোর ঢুকে এই জানলা দিয়ে সে কটাটা করে এই যে কটা এটা দিয়ে জানলাটা খুলে ভিতরে ঢুকছে। সম্ভবত টের পাইলে ওকে হাতুড়ি দিয়ে আঘাত করছে, আঘাত করে এই পথে চলে গেছে, কোনো কিছুই নেয় নাই। তারপরে স্থানীয় লোকজন ধরে তাকে হসপিটালে নিয়ে গেলে সে ভোর রাত দিকে মারা গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিনে দেশ জুড়ে ঘটেছে বেশ কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। সমাজবিজ্ঞানীরা বলছেন, মানুষের মূল্যবোধের অবক্ষয়, সহনশীলতা কমে যাওয়া ও সামাজিক অনুশাসনের অভাবে এই ধরনের নৃশংসতার প্রবণতা ও প্রবলতা বাড়ছে। তবে পুলিশ বলছে এসব বিচ্ছিন্ন ঘটনা, এগুলোকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। ঈদের পরদিন নোয়াখালীর সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় 3 জনকে। সোমবার যশোরে বোমা মেরে হত্যা করা হয় 1 জনকে। ঈদের দিন সন্ধ্যায় গোপালগঞ্জে প্রেমের জের ধরে হাত কেটে ও চোখ উপড়ে ফেলে হত্যা করা হয় 1 জনকে। রোববার সন্ধ্যায় সিলেটে মিষ্টির প্যাকেট নিয়ে অতিথি সেজে বাসায় ঢুকে হত্যা করা হয় এক গৃহবধূকে। এছাড়া গত কয়েকদিনে গাইবান্ধা ও খুলনায় তুচ্ছ ঘটনার জের ধরে খুন হন আরও 2 জন। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরিবর্তন, সামাজিক সম্পর্কগুলো শিথিল হয়ে যাওয়া এবং নানা সামাজিক বঞ্চনা ও বৈষম্যের কারণে ঘটছে এসব ঘটনা। আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই ট্রানজিশনটা হচ্ছে যে একটা সময় এটা গ্রাম ভিত্তিক সমাজ ছিল, গ্রাম ভিত্তিক অর্থনীতি ছিল, কিন্তু এখানে কিন্তু আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে দ্রুত এবং তার প্রেক্ষিতে আপনার মানুষের জীবনযাপন পদ্ধতি পরিবর্তন হচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, তাদের পোশাক আশাক পরিবর্তন হচ্ছে এবং সাথে সাথে কিন্তু সমাজে অস্থিরতা বাড়ছে, অপরাধ বাড়ছে। এই অস্থিরতার প্রধান কারণ হচ্ছে সামাজিক অনুশাসনের অভাব। দেশীয় আইন আছে, আইনের কোনো অভাব নেই, কিন্তু এই আইনগুলো সবসময় কার্যকরী হয় না। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সামাজিক বৈষম্য দূর করতে না পারলে এ ধরনের অপরাধের প্রবণতা কমবে না বলেও মত সমাজবিজ্ঞানীদের। আসল সমাধানটা যেটা, সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সম্পদের সুষম বন্টন করা, যাতে করে অর্থনৈতিক ক্ষোভ,
রাজনৈতিক ক্ষোভ, সামাজিক ক্ষোভ, এই তিনটা প্রধান ক্ষোভ মানুষের মধ্যে কমে যাবে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন এ ধরনের অপরাধ প্রতিরোধ করাটা কঠিন, ফলে এসব ক্ষেত্রে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করাকেই বেশি গুরুত্ব দেন তারা। এগুলো বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই, কারণ বিচ্ছিন্ন ঘটনা এই অর্থে একটার সাথে আর একটার কিন্তু কোনো যোগাযোগ নাই। এই ধরনের খুন সাধারণত প্রিভেন্ট করার কোনো আসলে সুযোগ নেই। তিনি আরো বলেন, মানুষ সচেতন ও সহনশীল না হলে শুধু পুলিশি কার্যক্রম দিয়ে এসবের মোকাবেলা করা সম্ভব নয়। মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু সামিউল আলম রাজন হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুর 2:30টার দিকে সিলেটের সদর উপজেলার বাদেআলী গ্রামে রাজনের পরিবারকে সান্ত্বনা দিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী আরো বলেন, মামলার প্রধান আসামি কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 1 লাখ টাকা অনুদান দেওয়ারও ঘোষণা দেন তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক সিটি মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিচারের মাধ্যমে এই বিচার হবে, সুসম্পন্ন হবে। আসামিদার মানে যারা এই অপকর্মটি করছে তাদের ন্যায্য বিচারটা অবশ্যই হবে। আর যে প্রধান আসামি সে কিভাবে এখান থেকে চলে গেল, কারো যদি গাফিলতি থাকে অবশ্যই আমরা তার ব্যবস্থাটা আমরা করব। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা এবং আমাদের সৌদি আরব এম্বাসির সময় প্রচেষ্টা নিয়েছি, আমরা রেড অ্যালার্ট জারি করেছি যাতে করে তারা অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই তাকে নিয়ে আসে বিচারের মুখোমুখি আমরা করে দেবো ইনশাআল্লাহ। সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম আসামি মুহিত আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হকের কাছে জবানবন্দি দেয়। জবানবন্দিতে এই ঘটনায় নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে মুহিত। ইতিমধ্যে এই মামলার অপর আসামি আজমতুল্লাহ, ফিরোজ আলী, ময়না চৌকিদার, দুলাল ও নূর আহমদ আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে এই মামলায় এজাহারভুক্ত 10 আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 8 জুলাই নির্মমভাবে নির্যাতন করে শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। বাংলার সময় আরো থাকছে। সুস্থ স্বাভাবিক জীবনের অধিকারী হয়েও হিজড়াদের বেঁচে থাকার জন্য হাত পাততে হয় অন্যের কাছে। সরকারি বিভিন্ন উদ্যোগ সমাজে পরিবর্তন আনবে বলছেন সংশ্লিষ্টরা। এবং 2 দফা সময় বাড়িয়েও নির্ধারিত সময়ে চালু করা যায়নি মংলা ঘুষিয়াখালী চ্যানেল। আগস্টের মধ্যে শেষ হবে খনন কাজ বলছে কর্তৃপক্ষ। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুফিয়ান হত্যা চেষ্টা মামলা থেকে সিটি মেয়র আজম নাসির উদ্দিন ও ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী সহ 18 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সকালে জেলা দায়রা জজ এসএম নুরুল হুদা এই রায় দেন। জেলা পিপি জানান, এই মামলায় মোট 15 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় দিয়েছেন আদালত। 1993 সালের 24 জানুয়ারি নগরীর লালদিঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মারামারির ঘটনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকী মামলাটি দায়ের করেন। পরে 1994 সালে ফারুক আহমেদ নামে এক আসামি উচ্চ আদালতে আপিল করলে হাইকোর্ট মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে গত বছর মামলাটি নিষ্পত্তির নির্দেশ আসলে আবারও শুরু হয় সাক্ষ্য গ্রহণ। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে দীর্ঘ 22 বছর পর এই মামলার রায় দেন আদালত। এদিকে এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন আজম নাসির উদ্দিন। এই মামলাটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত, এবং আজকে আইনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে, এবং যার কারণে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দীর্ঘ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনি লড়াইয়ে শেষ করে আজকে এই রায়টা প্রদান হয়েছে, এবং রায়ে আমি পুরোপুরিভাবে সন্তুষ্ট। জেরা এবং সাক্ষ্যকে উনি তুলনামূলক আলোচনা করে মাননীয় জেলা ও দায়রা জজ বাহাদুর সাহেব বলেছেন, এই মামলায় প্রসিকিউশন কোনো মামলা তাদের পক্ষে প্রমাণ করতে পারেনি বিধায় সকল আসামিকে আমরা নির্দোষ এই মামলা থেকে খালাস দিলাম। সকল সাক্ষীর সাক্ষ্য বিবেচনায় বিজ্ঞ আদালত এই 18 জন পলাতক 3 জন আসামি আর উপস্থিত জনাব আজম নাসির, বর্তমানে উনি নবনির্বাচিত মেয়র, জনাব নিজাম হাজার এমপি, ওনারাও আসামি ছিল। ওনাদেরকে সবাইকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন।
দেশের মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সাম্প্রতিক সময়গুলোতে মহাসড়কে অটোরিকশার যাত্রীদের হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন সভাকক্ষে ঈদের ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি একথা জানান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মতো এয়ারপোর্ট বাইপাস 22 কিলোমিটার নতুন একটা এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা ওখানে করব। একটা বিদেশি সরকার অলরেডি ফান্ডের সম্মতি দিয়েছে। এক্সপ্রেসওয়ে আগামী বছরই কাজ শুরু করা যাবে এবং সে ব্যাপারে আমরা শুধু সিদ্ধান্তই নিইনি, আমাদের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। সিএনজি এবার মহাসড়কে একদম চলতেই পারবে না, এই সিদ্ধান্ত। মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে ভিড় করছেন ঢাকাগামী যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে বাড়তে শুরু করেছে ঢাকামুখী যাত্রীর ঢল। ফেরিতে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীরা টিকিট কেটে লঞ্চ ও স্পিড বোটে উঠছেন। এদিকে কাওড়াকান্দি থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে, আবার অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগও করেছেন যাত্রীরা। যখন আবহাওয়া খারাপ থাকে তখন তো আরো সমস্যা হয়, তখন অতিরিক্ত যাত্রীরা প্রায় নিচ্ছে। ঘাটে উঠতে গেলে পরে 10 টাকা 20 টাকা দেওয়া লাগে। দুর্নীতি থেকে মুক্তি চাই আমরা। পুরো ধরেন 50 জন, এখানে 100 জন তুলতেছে। 100 জন তোলার পর দাঁড়াইয়ে নিতেছে। দাঁড়াই নেওয়ার পর কিছু বললে তারা আমাদের উপরে মানে আক্রমণ করতেছে, বলতেছে আপনাদের কি না গেলে যান, না হলে নাইমা যান। 2 দফা সময় বাড়িয়েও নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়নি আন্তর্জাতিক নৌ প্রটোকলভুক্ত মংলা ঘুষিয়াখালী চ্যানেল। একদিকে চলছে খননের কাজ, অন্যদিকে জোয়ারের সময় বিপুল পরিমাণ পলি এসে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। কর্তৃপক্ষ বলছে আগামী আগস্টের মধ্যে শেষ হবে চ্যানেলের খনন কাজ। অবশ্য জুন মাসে চ্যানেলটি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বাগেরহাটের রামপাল ঘুরে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। 2014 সালের 1 জুলাই রামপালের কালীগঞ্জ ডাকরা পয়েন্টে মংলা ঘুষিয়াখালী চ্যানেল খননের 22 কিলোমিটার কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। মাত্র 4 মাসে খনন কাজ শেষ করার ঘোষণা দিলেও পরবর্তীতে 2 দফা সময় বাড়িয়েও তা শেষ করা সম্ভব হয়নি। সবশেষ জুনের মধ্যে নৌপথ চালুর ঘোষণা দেওয়া হলেও এখনো শেষ হয়নি খনন কাজ। স্থানীয়দের অভিযোগ, নদীর আকার খননের পর বড় হলেও গভীরতা বাড়েনি। ভাটার সময় 7 থেকে 8 ফুট গভীরতার নৌযান চলাচল করতে পারছে না। ড্রেজিং এর কাজের গতিও মন্থর। সরকারের যে ড্রেজারগুলো আছে 2 ঘন্টা কাজ করে 5 ঘন্টা শুয়ে থাকে, আবার একটু চাপ দেয় সেই 3 ঘন্টা করে আবার বন্ধ থাকে। সময় চালায়, সময় চালায় না। এই এখন ধরেন এই স্টার্ট দিছে, দেওয়ার পরে দেওয়ার তো কিছুক্ষণ চালাবে না, আবার বন্ধ করবে না। রামপাল থানার পাশে যে কয়টা খাল আছে কাইটে দিয়ে অফিসাররা বলে যে খাল কাটা ক্লিয়ার হয়ে গেছে, আসলে তো খালমাল কাটা কমপ্লিট না। বিআইডব্লিউটি এর সংশ্লিষ্ট কর্মকর্তা অবশ্য বলছেন দ্রুত পলি প্রবাহিত হওয়ার কারণে খনন কাজে বিলম্ব হয়েছে। আমরা যত কাটতেছি তো ওজন থেকে পলি আসতেছে, আসার কারণে কিছু কিছু জায়গা বিশেষ করে বগুড়া খালটার মুখে ওখানে ভরে গেছে, ভরে বা আরো সব পাশে একটু সমস্যা হচ্ছে। এদিকে জোয়ারের সাথে আসা পলি যাতে পুনরায় মংলা ঘুষিয়াখালী চ্যানেলের নাব্য সংকট সৃষ্টি করতে না পারে এজন্য প্লাবনভূমি তৈরি করা হচ্ছে। পাশাপাশি শাখা খাল খুলে দেওয়ার কার্যক্রম চলছে বলে জানালেন মংলা ঘুষিয়াখালী চ্যানেল খনন কাজের প্রধান সমন্বয়কারী খুলনা বিভাগীয় কমিশনার। এ পর্যন্ত আমরা যেগুলো খুলেছি তাতে বেনিফিট পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা আশা করছি যে এই 82টা খাল খুললে আর 3টা প্লাবন ভূমি আমরা করতে যাচ্ছি, যেখানে এসে জোয়ারের পানিটা পলি জমবে, তাতে আমাদের এই চ্যানেলে পলি পড়বে না। প্রায় 250 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার ও বসুন্ধরা ছাড়াও পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিএ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। নিখোঁজের 8 দিন পেরিয়ে গেলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ায় সন্তান ছাড়াই খালি হাতে বাড়ি ফিরে যান রাউজানের শমশেরপাড়া গ্রামের দম্পতি শফিউল ও জেসমিন। ঘটনার একদিন পর গত 16 জুলাই এই ঘটনায় জড়িত সন্দেহে মেডিকেলের নিরাপত্তা কর্মী সুজন ও রিনাকে আটক করা হলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি হাসপাতালের পরিচালক। গত 15 জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 34 নম্বর প্রসূতি ওয়ার্ড থেকে চুরি যায় নবজাতক শিশুটি। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একদল মানুষ, তারপরেও
তাদেরকে জীবন ধারণের জন্য হাত পাততে হয় অন্যের কাছে, নতুবা উৎসবে নাচ গান করে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয়। কারণ সমাজের কেউই তাদেরকে কাজ দেন না। জন্মদোষ একটাই, তারা হিজড়া। পরে হলেও চলতি বছরের 19 মে সরকারি চাকুরিতে হিজড়াদের নিয়োগের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। এ ধরনের সিদ্ধান্ত ধীরে ধীরে সমাজে পরিবর্তন আনবে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। হিজড়াদের জীবন গল্প নিয়ে সাতিলা শারমিনের 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স। মাছের বাজারে যাওয়ার পর মাছ হালা বেটা করলো কি সকালবেলা বা শীতের সকাল এরকম বালতি থেকে মাছের পানিগুলো, হাত ধোয়া পানিগুলো আমার মাথায় ঢেলে দিচ্ছে। মানে দোস্ত প্রতিদিন তো মাছ খাওয়া, মাছের পানি খাওয়া দাওয়া কেমন লাগে। শীতের সকাল ভোরবেলা সাজগোজ করে গেছে আপা। তখন আমার সাথে যে হিজড়াটা ছিল উনি বললো কি গতিয়া কিচ্ছু বলিস না, নানি মারবে মাছ নিয়ে না গেলে। তখন মাছ হালা বেটাটার হাত ধরে বললাম পানি দিছিস দাদা, একটা মাছ দে। সর্দার নি তুমি বুঝবো না এটা, একটা মাছ দাও ভাইয়া। এইভাবে করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। স্যাটেলাইট যুগে যখন আপনারা ইন্টারনেট সারা পৃথিবীকে দেখেন, আমরা এখনো মাছ চেয়ে খাই, চাল চেয়ে খাই। অন্ধকারের এমন জীবিকা ইচ্ছায় নয়, বাধ্য হয়ে বেছে নিতে হয় তাদের। কারণ হিজড়াদের নিজেদের প্রতিষ্ঠানে কাজ দেবেন এমন মানুষ সমাজে মেলাই যে ভার। মানুষের কাছে হাত পেতে টাকা চেয়ে বা উৎসবে নাচ গান করে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয় তাদের। একটা দোকানদার যখন 5 টাকা বা 10 টাকা দিতে যায়, সে শরীরের বিভিন্ন অংশে টিপে দেখে শরীরটা নরম কিনা। আর আছে অসম্পূর্ণ দেহটা বিক্রি করার পথ। পরে হলেও অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের ট্রাফিক পুলিশে নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। যখনই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, তখন তার ক্ষমতায়নের জায়গাটাও তৈরি হবে। যখন তার ক্ষমতায়নের জায়গাটা তৈরি হবে, তখন তার মূলধারার সম্পৃক্তিটা সহজতর হবে। এ ঘোষণাকে নতুন সূচনা হিসেবেই দেখছেন হিজড়ারা। 100টা লোকের চাপ পাবলিকের গাড়ে কম পড়বো। সবাই তার মূর্খ না, এমন আছে মেট্রিক পাস আছে, আইএ পাস আছে। চাকরি কিন্তু বললেই হয় না, আপনি শিক্ষা লাগবে, যোগ্যতা লাগবে, তাহলে তো চাকরি দিবে। আমরা যে নর্মস রেজুলেশন তোমাদের অফিসে আছে সেগুলো মেনে কাজ করতে পারি কিনা দেখো, দেখে আমরা তোমরা আমাদেরকে পার্মানেন্ট চাকরি দিও। কিন্তু এতেই কি পরিবর্তন হবে সমাজের দৃষ্টিভঙ্গির? তারা যদি তাদের মেধা মনন যোগ্যতাকে কাজে লাগিয়ে চলে আসতে পারে মেইন স্ট্রিমের ধারায়, মানবতার যে জায়গাটি সেটি একটা বিরাট পরিবর্তন আসবে। একইভাবে পরিবর্তন করতে চান তখন সমাজে প্রবল থেকে প্রবলতর বাধা আসে। তারা যেটা সম্ভব না, এটা পরিবর্তন করা একটু সময় লাগে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে হিজড়াদের নিয়োগের যে উদ্যোগ নিয়েছে সরকার, তাতে রাতারাতি কোনো পরিবর্তন হয়তো আসবে না, কিন্তু দীর্ঘদিনের সামাজিক গোঁড়ামিতে একটু হলেও চির ধরাবে এই উদ্যোগ, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। এর সাথে যেসব হিজড়া এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদেরকে শিক্ষার মূল স্রোতধারায় নিয়ে আসার কথা বলছেন তারা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গত কয়েক বছরে উল্লেখযোগ্য সংখ্যক নারী বিভিন্ন কাজে নিয়োজিত হয়েছে, কিন্তু কর্মক্ষেত্রের প্রায় সব স্তরেই নারীরা শিকার হচ্ছেন মজুরি বৈষম্যের। অনেক ক্ষেত্রে তারা পাচ্ছেন না সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার সুনিশ্চিত করা গেলে নারীর মজুরি বৈষম্যের বিরুদ্ধে নারী পুরুষেরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবে বলে মনে করেন নারীর শ্রম অধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা। আরো জানাচ্ছেন তাহসিনা জেসি। দেশে প্রতি বছর গড়ে 5 লাখ নারী বিভিন্ন কাজে নিযুক্ত হন। নারী শ্রমিকদের অধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, এই কর্মজীবী নারীদের বেশিরভাগই 2006 সালের শ্রম আইন অনুযায়ী মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা পান না। শহর ও গ্রাম ভেদে নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য বেশ প্রকট। বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে 15 লক্ষ গার্মেন্টস শ্রমিকের মধ্যে নারীর সংখ্যা প্রায় 13.5 লাখ। মজুরির পাশাপাশি তারা স্বাস্থ্য ঝুঁকি সহ নানা সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা নারীরাও পাচ্ছেন না শ্রমের সঠিক মজুরি। এমনকি গৃহস্থালিতে প্রতিদিন শ্রম দেয়া প্রায় 5.5 কোটি নারীরও শ্রমের কোনো মূল্যায়ন নেই দেশের অর্থনীতিতে। সরকারি প্রতিষ্ঠানগুলো ছাড়া বিভিন্ন জায়গাতে নারীদেরকে বেতনের অনেক বৈষম্য আছে, মজুরির অনেক বৈষম্য রয়েছে। মুদ্রাস্ফীতি থাকলে তো সেটা তো যেটা তার প্রকৃত আয়টা তো কমেই যায়। যেখানে বেশি বঞ্চিত হয় নারীরা, সেই শ্রেণীর নারীদের পারিবারিক দুরবস্থা, অর্থনৈতিক অবস্থা। আমাদের তো মাইন্ডসেট আছে যে মেয়েরা কাজ কাম কম করে, মেয়েরা ফাঁকি দেয় বা মেয়েদের প্রোডাক্টিভিটি কম।
নারী নেত্রীরা বলছেন শ্রমবাজারে নিযুক্ত নারীরা এখনো মজুরি, নিয়োগ, পদোন্নতি এসব বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। নিজেদের অধিকার আদায়ে নারীদের ট্রেড ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণের উপর জোর দেন তারা। ইনফর্মাল সেক্টর শ্রম আইনের আওতার মধ্যে আনতে হবে। ব্যক্তি মালিকানা খাতগুলোতে এখনো স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন গড়ে উঠতে পারছে না। সে কারণেই প্রয়োজন, যেখানে নারীরা রয়েছে, নারী সদস্য রয়েছে, তাদেরকে ট্রেড ইউনিয়নে সংঘবদ্ধ হওয়া এবং তাদের এই মজুরি বৈষম্যের বিষয়টি ট্রেড ইউনিয়নের দাবি হিসেবে নিয়ে আসা। তখন নারী পুরুষ সবাই মিলেই এই বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা করতে পারবে। নারীদের সমকাজে সম মজুরি এবং সময় মতো তা পরিশোধ নিশ্চিত করা না হলে নারীদের প্রতি মজুরি বৈষম্য কমানো সম্ভব নয় বলে মনে করেন এই শ্রমিক অধিকার আন্দোলনের নেত্রীরা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে নিহতের স্ত্রী নাহার আহমেদের সভাপতিত্বে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা মুক্তিযোদ্ধা ফারুক হত্যায় জড়িতদের দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ মিনারের সামনে গিয়েই শেষ হয়। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার ছাত্র দলের নেতাকর্মীরা। দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর সড়কে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে রাজীব আহসানের মুক্তির দাবি জানান তারা। গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ভোর 6টার দিকে চেরাগালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মিরপুরগামী বসুমতী পরিবহনের একটি বাস জাকিরকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। এদিকে ঘটনার পরই চালকসহ গাড়িটিকে টঙ্গী থানায় নিয়ে আসে পুলিশ। ছোট ভাই একসাথে বেরোইছে বাসা থেকে, দেন ও কলেজে যাওয়ার জন্য বেরোইছে ওর ফ্রেন্ডের সাথে। দেন ওইখানে গাড়ি চালক গাড়ি ধাক্কা দিতে, চাপা দিতে, সেখানে গুরুতরভাবে আহত হয়। তারপর ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ওকে ইউনাইটেড হসপিটালে ট্রান্সফার করে। দেন ওইখানে ডাক্তাররা মৃত ঘোষণা করে। ঢাকাগামী একটি বসুমতী বাস আমাদের কলেজ গেট এলাকা যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় নটরডেম কলেজের এক ছাত্র নাম জাকির হোসেন, বয়স 19 হবে, তাকে চাপা দিলে সে গুরুতর জখম হয়। বগুড়ায় অস্ত্রসহ 6 শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গত রাতে গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়া গাবতলী সড়কের ছানিয়ানতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে 4টি বিদেশি পিস্তল, 14 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন উদ্ধার করে। আটককৃতদের মধ্যে জামিল উদ্দিন শুভন নামে 4টি হত্যা সহ 7টি মামলা রয়েছে। এছাড়া আটক আব্দুল হাদিন নামে এক সেনা সদস্যকে হত্যা করারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় বগুড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা 6 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের মধ্যে 3 জনের দেহ তল্লাশিকালে 4টি পিস্তল, 14 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগাজিন আমরা উদ্ধার করি। তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে 4টি হত্যা মামলা আছে। তার মধ্যে একটা ডাবল মার্ডার কেস এবং একটি সাবেক আর্মি সদস্যকে হত্যা মামলা। তাছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং অপহরণ মামলাও আছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। প্রথম দিন মুস্তাফিজ ঝড়ের পর চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আধিপত্য দেখিয়েছে বেরসিক বৃষ্টি। এজন্য এই টেস্টের দ্বিতীয় দিনের খেলা 25 ওভার আগেই শেষ করেন ম্যাচ রেফারি। এর আগে ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে টাইগাররা সংগ্রহ করেছে 4 উইকেটে 179 রান। প্রথম ইনিংসে 69 রানে পিছিয়ে তৃতীয় দিন ব্যাট করবে টিম বাংলাদেশ। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটের 7 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা টাইগাররা ওপেনিং জুটিতে 46 রান যোগ করে আউট হয়ে যান ইমরুল। তিনি করেন 26 রান। এরপর অবশ্য দলের স্কোরে 9 রান যোগ হতেই আউট হয়ে যান মমিনুল হক। পরে টাইগারদের ব্যাটিং লাইনের হাল ধরেন তামিম ও মাহমুদুল্লাহ। তৃতীয় উইকেট জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড 89 রান যোগ করেন দুজন। আর ক্যারিয়ারের 18তম 50 করা তামিম 57 রানে আউট হয়ে যান। শেষে দারুণ ধৈর্যের পরিচয় দেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু তিনিও ইনিংসটা বড় করতে পারেননি। টেস্ট ক্যারিয়ারের 12তম 50 করে মাহমুদুল্লাহ ফেরেন ব্যক্তিগত 67 রানে। এরপরই হানা দেয় বৃষ্টি।
দফা ভারী বৃষ্টি হলে ম্যাচ রেফারি দ্বিতীয় দিনের খেলা শেষ করতে বাধ্য হন। মুশফিক 16 রান ও সাকিব 1 রানে অপরাজিত থেকে তৃতীয় দিনে ব্যাট করবেন। Terrific wicket for Philadelphia. It just having started to rain here. That's a would have probably been not. ঈদের পঞ্চম দিনেও সপ্তম চীন বাংলাদেশ মৈত্রী সেতুতে ভিড় করছেন মাদারীপুরের হাজারো বিনোদনপ্রেমী মানুষ। আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করা না হলেও ইতোমধ্যেই এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে দর্শনার্থীদের মিলন মেলা। বেলা বাড়ার সাথে সাথে তাই বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকেন সব বয়সী মানুষ। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন ও বন্ধুদের সাথে ঘুরতে এখানে এসেছেন অনেকেই। আরিয়াল খাঁ নদী, সেতু এবং অ্যাপ্রোচ সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন তারা। এর সাথে যোগ হয়েছে সেতুতে উঠতে পারার আনন্দ। বিনোদন কেন্দ্র নাই, এই জন্য আমি এই ব্রিজে ঘোরাফেরা করার জন্য আসছি। আমার এখানে এসে খুব ভালো লাগতেছে। এটা খুব সুন্দর ব্রিজটা, এখানে সবাই এনজয় করতেছে, আমিও করতেছি, বাচ্চাদের নিয়ে আসছি, খুব ভালো লাগছে। আমরা সবাই ফ্যামিলিগতভাবে একত্রিত হয়ে এখানে ঘুরতে আসছি। আমরা আসছি ব্রিজ দেখার জন্য, আসার পথে বাধা হয়েছিল অতিরিক্ত দর্শকদের কারণে ব্রিজটা উন্মুক্ত করে দিয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকত এখন মুখরিত পর্যটকদের আনাগোনায়। আর এই মুহূর্তে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের কক্সবাজার রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আপনি? রুবেল, শুনতে পাচ্ছেন? আনন্দ, আর এই আনন্দ উপভোগ করতে কক্সবাজারে জড়ো হয়েছে হাজার হাজার পর্যটক। সকাল থেকে সন্ধ্যা অবধি সাগরের যে নোনা জল আর যে বালিয়াড়িতে রয়েছে, সেই বালিয়াড়িতে পর্যটকরা যেন স্বাচ্ছন্দ্যে যে তাদের আনন্দ উপভোগ করছে, আর তাদের আনন্দে যে সাগর তীর এখন মুখরিত। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল রাতে হাজার হাজার পর্যটক, যে 4 শতাধিক যে হোটেল মুটেল রয়েছে, এই হোটেল মুটেলে জায়গা ছিল না। তারা পরিশেষে যে প্রধান সড়ক এবং যে সমুদ্র সৈকতের বালিয়াড়ি এবং গাড়িতে পর্যন্ত অবস্থান করেছে। আমরা হোটেল মুটেল ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে কক্সবাজারে গত 3 দিনে প্রায় 5 লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এসেছে এবং তাদের যে 4 শতাধিক হোটেল মুটেল যে কক্ষ রয়েছে, সব কক্ষ বুকিং ছিল, যার কারণে যে পর্যটক এসেছিল পর্যটকরা তাদের থাকার জন্য কোনো জায়গা ছিল না, সেজন্য তারা এই যে বাইরে অবস্থান করেছিল। আর আমরা জানি যে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও যে আমাদের পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি এবং দরিয়ানগরও প্রতিদিন সকাল থেকে পর্যটকরা তারা স্বাচ্ছন্দ্যে তারা ভ্রমণ করছেন এবং তারা ওই জায়গাগুলোতে গিয়ে যে আনন্দ এবং যে সমুদ্রের গোসল, তারা এসব আনন্দে মেতেছে। আর আরেকটা বিষয় আপনাকে আমরা জানাতে পারি যে গত কয়েকদিনে যে প্রচুর পরিমাণ কক্সবাজারে পর্যটক এসেছে, পর্যটকদের যে নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে তার জন্য কক্সবাজারের জেলা প্রশাসন ও যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে তারাও প্রচুর পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এই পর্যটকদের জন্য। পর্যটকরা কক্সবাজার যে 6-7টি পয়েন্ট আছে, সে 6-7টি পয়েন্টে সকাল থেকে রাত অবধি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, ডায়াবেটিস পয়েন্ট, এই পয়েন্টগুলোতে প্রায় 20টিরও অধিক লাইফগার্ড কর্মীদের টাওয়ার রয়েছে। এই টাওয়ারে বসে প্রায় প্রতিটি টাওয়ারে 5 থেকে 6 জন লাইফগার্ড কর্মী রয়েছে, যারা সমুদ্রে স্নানরত পর্যটক রয়েছেন তাদের নিরাপত্তা এবং যে নিরাপদে সমুদ্র স্নান করতে পারে এই জন্য সর্বাধিক তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা দীর্ঘ 3 বছর যাবৎ তারা খরাতে ভুগছিলেন, কিন্তু যে কক্সবাজারে ঈদের পরবর্তী যে পর্যটক আসা শুরু করেছে তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং তারা প্রতিদিনই যে পর্যটকরা আসছে তারা নানান ধরনের যে আচার, তারপর বার্মিজ পণ্য আদি রয়েছে তারা ক্রয় করছে। আর এই ক্রয়ের কারণে তারা যে মন্দা ছিল এই মন্দা কাটিয়ে তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রতিটি ব্যবসায়ী, যারা চুক্তি ব্যবসায়ী রয়েছেন, যে আচার ব্যবসায়ী রয়েছেন, যে বার্মিজ যারা পণ্য ব্যবসা করছেন, তারা প্রতিদিনই হাজার হাজার টাকা পণ্য আদি পর্যটকদের কাছে বিক্রি করছে।
তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পর্যটকরা যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য যে কক্সবাজারের জেলা পুলিশ রয়েছে, জেলা পুলিশ সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। যে সড়কে যে যানজট রয়েছে এই যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আরেকটা বিষয় যে কক্সবাজারে যে 4 শতাধিক হোটেল মোটেল রয়েছে এই হোটেল মোটেলগুলোতে পর্যটকদের যাতে রাতে আনন্দ দেওয়া যায় সেজন্য হোটেল মোটেল কর্তৃপক্ষ রাতে বিভিন্ন ধরনের সঙ্গীতানুষ্ঠান, তারপর ডিজে পার্টি এবং নানান ধরনের আয়োজন করছে। তো রুদ্র, এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সর্বশেষ খবর। দর্শক, পর্যটকদের ভিড়ে মুখরিত কক্সবাজার, সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে গিয়েছেন। আর কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে সে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের কক্সবাজার রিপোর্টার রুবেল। এদিকে কক্সবাজারের বিভিন্ন স্পটে ভ্রমণের পাশাপাশি পর্যটকরা খোঁজেন ভিন্ন আমেজের পরিবেশ। এবার ঈদের ছুটিতে আগত বিপুল সংখ্যক পর্যটকের অন্যতম আকর্ষণের কেন্দ্র হচ্ছে ঝর্ণার পাহাড়, হিমছড়ির অনাবিল সৌন্দর্য আর পাথরের সৈকত ইনানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে ব্যর্থ হলেও প্রকৃতির নিবিড় ছোঁয়ায় যেন উচ্ছ্বাসের কমতি নেই পর্যটকদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সবুজ বৃক্ষের উচ্চ পাহাড় আর স্বচ্ছ জলের ঝর্ণা, আর তার খুব নিকটের নীল জলরাশি উত্তাল তরঙ্গের সমুদ্র সৈকত। পাহাড় ঝর্ণার নিকটে সমুদ্র উপভোগের এই সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া করতে চান না পর্যটকরা। ঈদের ছুটিতে কক্সবাজারে আসা পর্যটকদের একটি বড় অংশের কাছে মূল আকর্ষণ পাহাড় ঝর্ণায় অপরূপ হিমছড়ি ভ্রমণের আনন্দ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমুদ্র উপভোগের আনন্দ যেন মাতিয়ে তুলছে তাদের। শুধু হিমছড়ি ঝর্ণা নয়, পর্যটকরা দলে দলে ছুটছেন পাথুরে সৈকত ইনানিতেও। বর্ষা সিজনে আসলে এই ঝর্ণাটা দেখতে পাওয়া যায়, সেই জন্য আমরা সমুদ্র দেখার পাশাপাশি হিমছড়িতে এসে অনেক মজা পাচ্ছি। হিমছড়ি পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখার ব্যাপারটা আসলে অসাধারণ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই। এখানে পাথরগুলো দেখা যায়, অন্যান্য বিচে তো সেটা পাওয়া যায় না, কক্সবাজারে ওটা পাওয়া যায় না, তো ওইটা দেখতে আমরা মেইনলি এখানে আসছি। বিচে ঘুরছি, বিয়ের পর আমাদের প্রথম ঘোরা, খুব মজা লাগছে। পর্যটকদের আগমনে স্পটগুলোতে বিক্রি বেড়ে যাওয়ায় দারুণ খুশি এখানকার দোকানিরাও। বিশেষ করে ঝিনুকের তৈরি বিভিন্ন সামগ্রী আকৃষ্ট করছে পর্যটকদের। গত 3 বছরের যাবৎ ব্যবসা বাণিজ্য একেবারে কম ছিল হরতাল অবরোধের কারণে। এখন এই ঈদের পর থেকে ভালো ব্যবসা হচ্ছে। বিক্রি অনেকগুলো হয়েছে, মোটামুটি ভালো হচ্ছে। প্রতিদিন 30,000, 40,000 বা 20,000, 25,000 এরকমই হয়ে থাকে। ঈদের পর থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসছেন বিভিন্ন স্পটে, আর এখানে টুরিস্ট পুলিশ থাকায় নির্ভয়ে ভ্রমণ করছেন পর্যটকরা। উঁচু পাহাড় আছে প্রায় 300 ফুট, এখান থেকে একটা ঝর্ণা আছে। এখানে ঈদের পর থেকে হাজার হাজার পর্যটক আসা যাওয়া করতেছে। পর্যটকদের বিভিন্ন সতর্কবাণী শোনাচ্ছি আমরা, যে সাগরে নামার কিভাবে নামতে হবে, বা বাটার সময় নামা যাবে না, জোয়ারের সময় নামতে হবে, হাঁটু পানির নিচে নামা যাবে না। এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে পর্যটকরা যেতে পারেননি, যে কারণে হিমছড়ি ও ইনানি সৈকতে বাড়তি পর্যটক সমাগম হচ্ছে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া 155 বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হলো দেশে। আরো 389 জন বাংলাদেশি অভিবাসী শনাক্ত। খুলনায় হাতুড়ির আঘাতে কিশোরের মৃত্যু। সাভারে যৌতুক না পেয়ে উপড়ে ফেলা হয় গৃহবধূর চোখ। মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এসব নৃশংসতা, বলছেন সমাজবিজ্ঞানীরা। শিশু রাজন হত্যার বিচার করা হবে দ্রুত বিচার আইনে। বাবা মাকে সমবেদনা জানাতে গিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদালতে আরেক আসামি মুহিতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। হত্যা চেষ্টা মামলায় বেকসুর খালাস পেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির ও সাংসদ নিজাম হাজারী সহ 18 জন। এবং চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে প্রোটিয়াদের চেয়ে 69 রানে পিছিয়ে টাইগাররা। 25 ওভার বাকি থাকতেই বৃষ্টির বাধায় দ্বিতীয় দিনের খেলা শেষ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16442 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।